সরসপুর গ্রামে মিনা তার বাবা সুজয়ের সঙ্গে থাকতো। সুজয় পেশায় একজন দিনমজুর ছিল। সে লোকের জমিতে কাজ করে যা টাকা উপার্জন করত সবই মদ খেয়ে শেষ করে দিত। মিনা বাবার এই খারাপ অভ্যাসে খুব দুঃখী ছিল। একদিন সকালে সুজয় কাজে যাচ্ছিল, তখনই মিনা তার বাবাকে বলে, বাবা, তোমার কাছে কিছু টাকা আছে? বাড়িতে রান্নার কিছু নেই। বাড়িতে রান্নার কিছু নেই তো আমি কি করব? হ্যাঁ, আমার কাছে পয়সা নেই, তোর খিদে পেলে ভিক্ষা করে খা। সুজয় মিনাকে এই বলে সেখান থেকে চলে যায়। মিনা বাবার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং খাবারের ব্যবস্থা করার জন্য বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই কমলা নামের এক বয়স্ক মহিলার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যায়। আরে বাহ, কমলা দিদার বাগানে পাতিলেবুগুলো খুব সুন্দর হয়েছে, এগুলো যদি বাজারে বিক্রি করা যায় অনেক পয়সা হবে। মিনা নিজেকে এই বলে কমলার বাড়ির সামনে গিয়ে বলে, দিদা, ও দিদা, বাড়িতে আছো? মিনার আওয়াজ পেয়ে কমলা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। কি হলো মিনা, সকাল সকাল আমাকে ডাকছিস কেন? দিদা, বাড়িতে খাবার কিছু নেই, আর বাবাও টাকা না দিয়ে কাজে চলে গিয়েছে। তোর বাবা টাকা দেয়নি তো আমি কি করব? আমার কাছে বাবা তোকে দেওয়ার জন্য টাকা নেই। না না দিদা, তোমাকে টাকা দিতে হবে না, তোমার সবজি বাগানে পাতিলেবুগুলো খুব সুন্দর হয়েছে, আমাকে কটা পাতিলেবু দাও না, বাজারে বিক্রি করব। বাজারে বিক্রি করার জন্য শুধু পাতিলেবু কেন, যা যা সবজি আছে সব নিয়ে যা, কিন্তু বিক্রির অর্ধেক শতাংশ আমাকে দিতে হবে। কমলার কথা শুনে মিনা অনেক বেশি খুশি হয়ে যায় এবং কিছু কিছু করে সব রকম সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যায়। সবজি নিয়ে যাও, সবজি, তরতাজা সবজি। মিনা এই বলে সবজি বিক্রি করতে থাকে। তখনই তার এক প্রতিবেশী রমেন মিনাকে এসে বলে, আরে বাহ মিনা, তোর সবজি তো অনেক তরতাজা, দে আমাকে একটু একটু করে এসব সবজি মিশিয়ে দে। হ্যাঁ কাকা, তুমি দাঁড়াও, আমি এখনই সব সবজি প্যাক করে দিচ্ছি। এই বলে মিনা রমেনকে একটি একটি করে সব সবজি দেয়। রমেন সবজি নিয়ে যাওয়ার সময় মিনাকে বলে, মিনা, তোকে এভাবে সবজি বিক্রি করতে দেখে সত্যি খুব খারাপ লাগছে। তোর বাবাকে মদ খাওয়া ছেড়ে ভালো করে কাজে মন দিতে বল। তোর বয়স এখন সবজি বিক্রি করার নয়, স্কুলে পড়ার। রমেন মিনাকে এই বলে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। রমেনের কথা শুনে মিনা অনেক দুঃখী হয়। আমারও ইচ্ছে হয় সবার মতো স্কুলে যাওয়ার, কিন্তু টাকার অভাবে আমাকে স্কুলের গেট থেকেই ফিরে আসতে হয়। জানি না ভবিষ্যতে কোনোদিন স্কুলে যেতে পারবো কিনা। মিনা এই বলে আবার সবজি বিক্রি করতে শুরু করে। এভাবে সকাল থেকে বিকেল হয়ে যায়। মিনা একটি একটি করে সব সবজি বিক্রি করে টাকা নিয়ে কমলার কাছে যায়। এই নাও দিদা, আজকে সবজি বিক্রির টাকা। আরে বাহ মিনা, তুই তো সত্যি দারুণ কাজ করেছিস, এত কম সময় সব সবজি বিক্রি করে ফেলেছিস। এই নে তোর অর্ধেক টাকা। কমলা মিনাকে অর্ধেক টাকা দিয়ে দেয়। তখনই কমলা লক্ষ্য করে মিনার মন খুব খারাপ। কি হয়েছে মিনা, তোর মন খারাপ কেন? তোর বাবা কি মদ খেয়ে এসে তোকে মারধর করেছে? আমাকে বল, তার আচ্ছা করে খবর নেব। না দিদা, বাবা আমাকে মারেনি, আমার মন খারাপ স্কুলে যাওয়ার জন্য। আমিও সব বাচ্চাদের মতো স্কুলে গিয়ে লেখাপড়া করতে চাই। লেখাপড়া করবি? এ তো খুব ভালো কথা, তাহলে আমি কালই গ্রামের স্কুলে তোর অ্যাডমিশন করিয়ে দেব। সত্যি দিদিমা, তুমি আমাকে স্কুলে ভর্তি করাবে? আমিও সবার মতো স্কুলে যাব। হে, খুব মজা। এরপর মিনা খুশি খুশি বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে কমলা মিনাকে গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেই দিন থেকে মিনা স্কুলে যায়। সে ক্লাসরুমে বসেছিল। ক্লাসে ম্যাডাম এসে সব বাচ্চাদের বলে, সবাই তাড়াতাড়ি নিজেদের বই বার করো, আজ আমি তোমাদের মহাকাশ সম্বন্ধে বলবো। ম্যাডামের কথা মতো সবাই বই বার করে, কিন্তু মিনার কাছে বই না থাকার জন্য সে চুপচাপ বসে থাকে। ম্যাডাম তার এই ব্যবহার দেখে রেগে গিয়ে বলে, কি হলো মিনা, তোমার কথা কানে যাচ্ছে না? আমি সবাইকে বই বার করতে বলেছি। কিন্তু ম্যাডাম, আমার কাছে তো বই নেই। ও, তাহলে বই বাড়িতে ভুলে এসেছো? আমি তোমাদের খুব ভালো করে জানি, পড়ার ভয় বাড়িতে বই ফেলে চলে আসো। ম্যাডাম মিনাকে এই বলে অনেক বকাঝকা করে এবং তাকে কোনো কিছু বলার সুযোগই দেয় না। এরপর ম্যাডাম ক্লাসে পড়ানো শুরু করে এবং সবাইকে ভালো করে পড়া বুঝিয়ে হোমওয়ার্ক দিয়ে ক্লাস থেকে চলে যায়। ম্যাডামের চলে যাওয়ার পর মিনা মনে মনে বলে,
হায় ভগবান, ম্যাডাম বাড়ির কাজ দিয়ে চলে গেল, আমার কাছে তো বই নেই, আমি কিভাবে পড়বো? মিনা খুব চিন্তায় পড়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর তার ক্লাসমেট প্রিয়ার কাছে গিয়ে বলে, প্রিয়া, একদিনের জন্য তোর বইটা আমাকে ধার দিবি? আমি কালই তোকে ফিরিয়ে দেব। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি তোকে বই দিয়ে দেবো তো নিচে কেমন ভাবে পড়াশোনা করব? চল যা এখান থেকে, পড়াশোনা করতে হলে নিজের বই কিনে নে। প্রিয়া মিনাকে এই বলে সেখান থেকে চলে যায়। প্রিয়ার কথা শুনে মিনা অনেক দুঃখী হয়ে যায় এবং দুঃখী মনে ক্লাসরুমে বসে থাকে। কিছুক্ষণ পর স্কুলের টিফিন টাইম হয়। সবাই নিজের নিজের টিফিন খেতে ব্যস্ত হয়ে পড়ে। তখনই মিনা দেখে ক্লাসের এক ছাত্রীর বই বাইরে রাখা আছে। আরে বাহ, এই বইটাই আমি নিয়ে নি, রাতে পড়া শেষ করে কাল স্কুলে এসে দিয়ে দেব। মিনা এই বলে তার বইটা নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় এবং সারা রাত মহাকাশ সম্বন্ধে পড়ে পরের দিন সকালে স্কুলে আসে। ম্যাডাম ক্লাসে এসে মিনাকে মহাকাশ সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে সব বলে। ম্যাডাম এই দেখে মিনাকে বলে, আরে বাহ মিনা, তুমি তো খুব বুদ্ধিমান, এত কম সময় এত সুন্দরভাবে মুখস্থ করেছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। ম্যাডাম এই বলে মিনাকে অনেক বাহবা দেয়। মিনা ম্যাডামের মুখে নিজের প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয় এবং আরো ভালো করে পড়াশোনা করার জন্য প্রস্তুতি নেয়। সে সেই ছাত্রীর বই ফিরিয়ে দেয় না। এভাবে প্রতিদিন মিনা এক এক করে সব সাবজেক্টের বই ও খাতা তার ক্লাসমেটদের ব্যাগ থেকে চুরি করতে থাকে। প্রতিদিন একটি একটি বই ও খাতা চুরি হতে দেখে ছাত্রছাত্রীদের বাবা মায়েরা স্কুলে কমপ্লেন করে। প্রিন্সিপাল এত বেশি চুরির কথা শুনে স্কুলে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে। অপরদিকে মিনা কিছু না জেনেই টিফিন টাইমে প্রিয়ার ব্যাগ থেকে খাতা চুরি করার চেষ্টা করে এবং স্কুলের ম্যাডাম তাকে হাতে নাতে ধরে। ও, তুমি তাহলে সেই চোর যে আমাদের স্কুলের রেপুটেশনকে এভাবে মাটিতে মিশিয়ে দিচ্ছ। তোমাকে আমি স্কুল থেকে এখনই বরখাস্ত করব। আপনি আমার পুরো কথা শুনুন, আমি এভাবে স্কুলে চুরি করতে চাইনি। মিনা ম্যাডামকে এই বলে কাঁদতে থাকে, কিন্তু তারা তার একটিও কথা শোনে না এবং স্কুল থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেয়। মিনা স্কুল থেকে বের হয়ে দুঃখী মনে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। সে বাড়িতে এসে দেখে যে বাড়ির বাইরে সবাই অনেক ভিড় জমা করে আছে। মিনা এই দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বাড়ির সামনে এসে কমলাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে দিদিমা, তোমরা আমার বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছুক্ষণ আগে তোর বাবা অতিরিক্ত মদ খেয়ে রাস্তা দিয়ে আসছিল, তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। এখন তোর বাবার অবস্থা খুব সিরিয়াস, জানি না কখন কি হয়। না না দিদিমা, আমার বাবার কিছু হবে না, আমি তাকে এখনই হসপিটালে ভর্তি করব, দেখবে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মিনা এই বলে প্রতিবেশীদের সহযোগিতায় তার বাবাকে একটি হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার সুজয় ভালো করে চেকআপ করার পর মিনাকে বলে, দেখো মিনা, তোমার বাবার অবস্থা অনেক বেশি সিরিয়াস, তাই আজ রাতের মধ্যেই তার অপারেশন করতে হবে। তার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন, তুমি তাড়াতাড়ি টাকার বন্দোবস্ত করো। ওরে বাবা, 1 লক্ষ টাকা? এত টাকার বন্দোবস্ত না করলে আমার বাবা মারা যাবে। মিনা এই বলে কাঁদতে কাঁদতে গ্রামের রাস্তায় চলে যায় এবং গাড়ি নিয়ে আসা যাওয়া লোকেদের কাছ থেকে বাবার জন্য টাকা ভিক্ষে করতে থাকে। কেউ মিনাকে টাকা দিয়ে সাহায্য করে, আবার কেউ গাড়ি নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এভাবে দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু মিনা সব টাকার বন্দোবস্ত করতে পারে না। মিনা ঘুরে ঘুরে লোকেদের কাছে টাকা ভিক্ষা করছিল। তখনই তার স্কুলের ম্যাডাম মিনাকে দেখে ফেলে এবং তার কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে মিনা, তুমি এভাবে রাস্তায় লোকেদের কাছে ভিক্ষা করছো কেন? ম্যাডাম, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি এখন হসপিটালে ভর্তি, 1 লক্ষ টাকা জমা দিলে বাবার অপারেশন হবে। মিনা ম্যাডামকে এই বলে কাঁদতে থাকে। মিনার এই অবস্থা দেখে ম্যাডাম তাকে নিয়ে হসপিটালে যায় এবং তার বাবার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা হসপিটালে জমা করে দেয়। মিনা, তোমার বাবার প্রতি এত ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি এখনো এটা বুঝতে পারছি না যে তুমি স্কুলে বই খাতা কেন চুরি করেছিলে। ম্যাডাম, আমার বাবা একজন দিনমজুর, তিনি পরিশ্রম করে যা টাকা উপার্জন করে সবই মদ খেয়ে শেষ করে দেয়। আমাদের দুবেলা খাবারটুকুও খুব কষ্ট করে জোগাড় করতে হয়। আমি বই খাতা কোথা থেকে কিনে লেখাপড়া করব? লেখাপড়া করে বড় হওয়ার জন্য আমাকে এই পথ বেছে নিতে হয়েছিল। লেখাপড়া করা খুব ভালো কথা, তার জন্য চুরি করতে হবে এটা কোনোদিনই ঠিক কথা নয়। এখন থেকে বই খাতা চুরি করার কথা না ভেবে পড়াশোনায় ভালো করে মনোযোগ দাও।
আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমি নেব। ম্যাডামের কথা শুনে মিনা অনেক বেশি খুশি হয়। অপরদিকে মিনার বাবার অপারেশন সাকসেসফুল হয় এবং তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তিনি সুস্থ হয়ে মদ না খেয়ে নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার চেষ্টা করে এবং নিজের মেয়ের সঙ্গে খুব সুখে শান্তিতে জীবন কাটায়। বিকাশপুর গ্রামে বিমলা তার 10 বছরের মেয়ে ঝিনুকের সাথে থাকত। বিমলার স্বামী সুরেশ বহুদিন আগেই মারা গেছে, তাই বিমলা নদী থেকে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। একদিন, মা রে, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুই মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ মা, আমি মন দিয়ে পড়াশোনা করব, আর তুমি তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ রে বা, তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে বিমলা বাড়ি থেকে বেরিয়ে মাছ ধরতে নদীতে চলে যায়। বিমলা অনেকক্ষণ ধরে নদীতে জাল ফেলে বসে থাকে। কিছুক্ষণ পর জাল তুলে দেখে জালে শুধুমাত্র কয়েকটা মাছ আটকেছে। এ কি, মাত্র এই কয়েকটা মাছ জালে আটকেছে? এই কটা মাছে কি হবে? আবার জাল ফেলতে হবে। এই বলে বিমলা নদীতে আবার জাল ফেলে। বেশ কিছুক্ষণ পর বিমলা নদী থেকে আবার জাল তোলে। হায় হায়, আজকে তো জালে মাছই আটকাচ্ছে না, কি আর করব? যাই, এই কয়েকটা মাছ নিয়েই আড়তে যাই। এরপর বিমলা ঝুড়িতে করে মাছ নিয়ে তা বিক্রি করার জন্য আড়তে চলে যায়। আড়তের মালিক রামু বলে, আরে বিমলা, আজকে এত কম মাছ কেন? আসলে দাদা, আজকে জালে কোনো মাছই আটকাচ্ছিল না। কিন্তু এইটুকু মাছ নিয়ে আমি কি করব? দাদা, দয়া করে ফিরিয়ে দেবেন না, না হলে অনেক সমস্যায় পড়ে যাব। ঠিক আছে, মাছগুলো আমি কিনে নিচ্ছি, কিন্তু 50 টাকার বেশি দিতে পারবো না। মাত্র 50 টাকা? হ্যাঁ, এতে যদি তুমি রাজি থাকো তবে দাও, নইলে বাদ দাও। ঘরে চাল নেই, মাছটা বিক্রি করলে তাও চালটা কিনতে পারবো, নইলে তো না খেয়ে থাকতে হবে। না না, যা পাচ্ছি তাই বরং নিয়ে নি। বিমলা আর কোনো উপায় না পেয়ে মাত্র 50 টাকার বিনিময়ে মাছগুলো রামুর কাছে বিক্রি করে দেয় এবং সেই 50 টাকা দিয়ে চাল কিনে বাড়ি ফিরে যায়। মা, তুমি চলে এসেছো? তাড়াতাড়ি ভাত রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ মা, এক্ষুনি রান্না করছি। এই বলে বিমলা ভাত রান্না করে। ভাত রান্না হয়ে গেলে বিমলা তার মেয়েকে খেতে দেয়। ঝিনু, আয় বা, ভাত দিয়েছি, খেয়ে নে। হ্যাঁ মা, আসছি। এরপর ঝিনুক ও বিমলা একসাথে খেতে বসে। মা, তোমার মনে আছে তো আর 10 দিন পর আমার জন্মদিন? হ্যাঁ রে মা, মনে আছে। মা, ওই দিন তুমি যে মাছগুলো ধরবে তার মধ্যে সব থেকে বড় যে মাছটা থাকবে ওটা আমার জন্য নিয়ে আসবে। আচ্ছা মা, নিয়ে আসবো, এখন তাড়াতাড়ি খেয়ে নে। এইভাবেই বিমলা প্রতিদিন মাছ ধরতে নদীতে যেত আর নদী থেকে যা মাছ পেত তা বিক্রি করে নিজের সংসার চালাতো। কিছুদিন পর, মা, আজকে আমার জন্মদিন, তোমার মনে আছে তো আমি কি বলেছিলাম? আমার জন্য সব থেকে বড় মাছটা নিয়ে আসবে। হ্যাঁ রে মা, মনে আছে। জন্মদিনের অনেক আশীর্বাদ রইল। এইবার আমি আসি রে, মাছ ধরতে যেতে হবে। আকাশটাও কেমন হয়ে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। ও মা, তাহলে ছাতা নিয়ে যাও, নইলে তো বৃষ্টিতে ভিজে যাবে। ওরে আমার পাগল মেয়ে, ছাতা নিয়ে মাছ ধরবো কিভাবে? কিন্তু বৃষ্টিতে ভিজলে তোমার যদি ঠান্ডা লেগে যায়? তুই কিচ্ছুটি চিন্তা করিস না মা, আমার কিচ্ছু হবে না। এই বলে বিমলা মাছ ধরতে নদীতে চলে যায়। এইদিকে খুব জোরে বৃষ্টিও শুরু হয়ে যায়। বিমলা বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরতে থাকে। অনেকক্ষণ পর জালে একটা অনেক বড় মাছ আটকায়। আরে, এত বড় মাছ! এত বড় মাছ তো আমি কখনো দেখিনি। এই সময় মীরা নামের অন্য একটি জেলেনি বিমলার কাছে আসে। আরে বিমলা, এত বড় মাছ পেয়েছিস? এটা বিক্রি করলে তো তুই অনেক টাকা পাবি। না রে, আমি এই মাছটা বিক্রি করব না। আজকে আমার মেয়ের জন্মদিন, ও আমার কাছে আবদার করেছে যে সব থেকে বড় মাছটা ওর জন্য নিয়ে যেতে, তাই এটা আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। আরে বিমলা, মেয়েকে বলবি না যে তুই এই মাছটা পেয়েছিস? দেখ, এই মাছটা বিক্রি করলে তুই কম করেও 10,000 টাকা তো পাবি। হ্যাঁ, টাকা হয়তো পাবো, তবে এতে মেয়েটার বিশ্বাস ভাঙা হবে। আমি এই মাছ বিক্রি করতে পারবো না রে। এই বলে বিমলা মাছটা ঝুড়িতে করে নিয়ে বাড়িতে চলে যায়। মাছটা দেখে বিমলার মেয়ে ঝিনু খুব খুশি হয়। মা, এত বড় মাছ! মা, এত বড় মাছ তো আমি কখনো দেখিনি আগে। হে হে, তুই কি দেখবি? আরে আমিও তো এই মাছ আমার জীবনে কখনো দেখিনি। চল তাড়াতাড়ি মাছটা কেটে নিয়ে রান্না করে নি।
এরপর বিমলা মাছটা যখন কাটতে যায় তখন মাছের পেটে একটা বড় হিরে দেখতে পায়। আরে এটা কি এত চকচক করছে? মা, মাছের পেটে এটা কি গো? বুঝতে পারছি না রে মা, মনে হচ্ছে হিরে। হিরে? এটা যদি হিরে হয় তাহলে ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে মা ঝিনুক। যা মা, মীরা মাসিকে ওর বাড়ি থেকে ডেকে নিয়ে আয়, ওকে সাথে নিয়ে আমি সোনার দোকানে গিয়ে শুনে আসি এটা আসল নাকি নকল হিরে। এক্ষুনি যাচ্ছি মা। এরপর বিমলা সময় নষ্ট না করে তার বান্ধবী মীরাকে নিয়ে তাড়াতাড়ি হিরেটা নিয়ে একটি সোনার দোকানে চলে যায়। আরে এটা তো অরিজিনাল হিরে, এই কোয়ালিটির হিরের অনেক দাম। তাও কত দাম হতে পারে? 10 থেকে 15 লাখ টাকা। আপনি কি এটা বিক্রি করতে চান? আমি নিজে এই হিরে আপনার থেকে কিনবো। এরকম হিরে পাওয়া এখনকার দিনে ভাগ্যের ব্যাপার। না দাদা, আজকে আমি হিরে বিক্রি করব না। ভগবান আমাকে এটা আশীর্বাদ হিসেবে পাঠিয়েছে, সেটাকে আমি এইভাবে বিক্রি করে দিতে পারবো না। এরপর বিমলা হীরাটা নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু এই হিরেটা দেখে মীরার মনে মনে খুব লোভ হয়। এত দামি হিরে যদি আমার কাছে থাকতো তাহলে এটা বিক্রি করে আমি সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে বসে খেতে পারতাম। না না, যেভাবেই হোক আমাকে হিরেটা পেতেই হবে। সেদিন রাতে মীরা ঠিক করে সেই হিরেটা সে চুরি করবে। মীরা চুপি চুপি বিমলার বাড়িতে ঢোকে। এদিকে বিমলা তার মেয়েকে সাথে নিয়ে ঘুমাচ্ছিল। হিরেটা যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু কোথায় রাখতে পারি হিরেটা? এই বলে মীরা এদিক ওদিক খুঁজতে থাকে। কিছুক্ষণ পর মীরা একটি টেবিলের ওপর রাখা কৌটোর মধ্য থেকে হিরেটা পায়। আরে এই তো সেই হিরেটা, উফ কি চকচক করছে, যাই তাড়াতাড়ি এটা নিয়ে চলে যাই। এই বলে মীরা হিরেটা নিয়ে চলে যায়। পরের দিন সকালে বিমলা কোথাও সেই হিরেটা খুঁজে পায় না। উফ, হিরেটা যে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। এই সময় ঝিনুক দৌড়ে দৌড়ে তার মাকে এসে বলে, মা, তোমাকে এক্ষুনি সেই সোনার দোকানের কাকু যেতে বলল। আমাকে? কিন্তু কেন? জানি না, আমি ওইখানে খেলছিলাম, আমাকে এসে বলল তোর মাকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, সাথে মীরা মাসিও ছিল। ঠিক আছে, আমি যাচ্ছি। বিমলা তাড়াতাড়ি করে সেই সোনার দোকানে চলে যায়। দাদা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখুন তো এই হিরেটা চিনতে পারছেন কি? হ্যাঁ, এটা তো আমার হিরে, আমি আজ সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না। তার কারণ এই যে ইনি এটা আপনার বাড়ি থেকে চুরি করে আমার দোকানে বিক্রি করতে এসেছেন। মীরা, তুই এটা চুরি করেছিস? ছি মীরা, তোকে আমি ভরসা করেছিলাম, তার প্রতিদান তুই এইভাবে দিলি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, কারণ কাল আপনি এই হিরেটা আমার কাছে এনেছিলেন, তাই হিরেটা দেখে আমি চিনতে পেরেছি এবং ওনাকে চেপে ধরতে সত্যিটা বেরিয়ে এলো। ওনাকে তো পুলিশে দেওয়া উচিত। দয়া করে আমাকে পুলিশে দিস না বিমলা, আমার বাড়িতে দুটো ছোট ছোট মেয়ে আছে, আমি না থাকলে ওদের কি হবে? ঠিক আছে, কাঁদিস না, তবে আজ যা করেছিস এই ভুল দ্বিতীয়বার করিস না। দেখুন দিদি, এরকম হিরে ঘরে রাখা আপনার পরিবারের জন্য খুবই বিপজ্জনক। কার মনে কি আছে আপনিও বুঝতে পারবেন না, তাই আমি বলছি এটা আপনি বিক্রি করে দিন। সত্যি দাদা, আপনি ঠিক কথাই বলেছেন, আমি আজই এটা বিক্রি করতে চাই। এরপর বিমলা সেই হিরেটা স্বর্ণকারের কাছে বিক্রি করে দেয় এবং তার পরিবর্তে 12 লক্ষ টাকা পায়। এরপর থেকে বিমলার সংসারে আর কোনো অভাব থাকে না এবং সে তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে।